মহেশ আর আলী দুজনেই ছোটবেলার বন্ধু। ওরা একসাথে শাড়ির ব্যবসা করে। একদিন কাজের সূত্রে ওরা রফিগঞ্জে যায়। যখন বাস রফিগঞ্জে পৌঁছায় তখন রাত 10টা বেজে গেছে। বাস থেকে নামার পর আলী মহেশকে বলল, আরে এটা কিরকম গ্রাম, চারিদিকেই জঙ্গল আর অন্ধকার। হ্যাঁ, তাই তো দেখছি। ঠান্ডাও বেশ পড়েছে। চল গিয়ে রাতে একটা থাকার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, চল এই পথ ধরে হাঁটা শুরু করি, দেখি কোনো লজ পাওয়া যায় কিনা। মিনিট 20 হাঁটার পর ওরা একটা হোটেলের সামনে এসে দাঁড়ালো। হোটেলের বাইরে লেখা ছিল সাইমা হোটেল। অবশেষে একটা হোটেল পাওয়া গেল। চল ভেতরে গিয়ে দেখি যদি একটা ঘর পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, চল, বাইরে ঠান্ডায় জমে যাচ্ছি। দুজনেই কথা বলতে বলতে হোটেলের দরজার সামনে হাজির হলো। দরজাটা তো বন্ধ দেখছি। দাঁড়া, আমি দরজায় টোকা মেরে দেখি যদি কেউ দরজাটা খুলে দেয়। 5 মিনিট টোকা মারার পর ভেতর থেকে একটা আওয়াজ এলো, আসছি আসছি, দাঁড়ান একটু। কিছুক্ষণ বাদে একটা রোগা প্যাটকা লোক দরজাটা খুলে ওদের জিজ্ঞেস করলো, কি চাই? এত রাতে এত জোরে জোরে দরজায় টোকা মারছেন, আমাদের গেস্টদের অসুবিধা হচ্ছে। মাফ করবেন, আমরা আসলে এই গ্রামে এক্ষুনি এসেছি। রাতে থাকার জন্য একটা ঘর চাই। ঘর আছে। আপনারা কতজন? আমরা বাস দুজন। তাড়াতাড়ি একটা ঘর দিন, আমরা প্রচন্ড ক্লান্ত, ঘরে গিয়ে বিশ্রাম করতে চাই। আসুন আমার পিছনে, আপনাদের ঘরটা দেখিয়ে নিয়ে আসি। দুজনেই হোটেল ম্যানেজারের পিছু নিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠে। হোটেল ম্যানেজার একটা বন্ধ ঘর খুলে ওদের একটা ঘরের ভেতরে নিয়ে আসে। ঘরের ভেতরে একটা বড় খাট, একটা ময়লা চাদর আর একটা বড় টেবিল ছিল। ঘরের ভেতরে একটা ছোট লাইট টিমটিম করছিল, আর দেখে মনে হচ্ছিল বহু বছর ধরে এই ঘরে কেউ আসেনি। হ্যাঁ, এই ঘরটা চলবে। তো ভাড়া কত? ভাড়া সামান্য, ওসব নিয়ে আপনারা চিন্তা করবেন না। কাল সকালে ভাড়া আপনাদের জানিয়ে দেব। আপনারা এখন বিশ্রাম করতে পারেন। আর হ্যাঁ, রাতে ঘরের বাইরে বেরোবেন না। আমাদের অন্য অতিথিদের যেন কোনোভাবেই বিরক্ত না করা হয়। না, সে আমরা বেরোবো না। ঠিক আছে, কাল সকালে আপনাদের যা ফর্মালিটি আছে সেটা করে দেব। ঠিক আছে, তাহলে আমি চললুম। ওই জগে জল আছে, আর কিছু দরকার লাগলে কাল সকালে আমাকে জানাবেন। ঠিক আছে, আমরা এখন বিশ্রাম করব। এই বলে ওরা দরজাটা বন্ধ করে দিল। হোটেল ম্যানেজারের পায়ের আওয়াজ সিঁড়ি দিয়ে নিচে নামতে শোনা গেল। ওরা নিজেদের ব্যাগগুলো একটা টেবিলে রেখে আলোচনা করতে লাগলো। কি আজব লোক, টাকা পয়সা কিছুই নিল না আর বলল ফর্মালিটি নাকি কালকে করবে। হ্যাঁ, তাই তো দেখছি। বললো ঘরের বাইরে না বেরোতে, অন্য অতিথিদের অসুবিধা হবে। তুই খেয়াল করেছিস যে নিচের তলাগুলো পুরো অন্ধকার, আর সব তলা গৌরস্থানের মতো চুপি মেরে আছে? হ্যাঁ, তাই তো দেখলাম। চল এবার হাত পা ধুয়ে একটু বিশ্রাম করে নি। কাল সকালে তো গ্রামে ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করতে হবে। আলি, বাথরুমের লাইটটা জ্বলছে না, আর এই জলটা বরফের মতো ঠান্ডা। রাতে থাকার জন্য একটা আশ্রয় পেয়েছি, এটাই অনেক। চল শুয়ে পড়ি এবার। দুজনেই হাত পা ধুয়ে খাটের ওপর চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কিছু সময় বাদে পাশের ঘর থেকে একটা গুঙানির শব্দ শুনে আলির ঘুম ভেঙে গেল। ও চোখ খুলে আওয়াজের দিকে কান পেতে শুনতে লাগলো, আর মহেশকে নাড়া দিয়ে ডাকলো, মহেশ, ওই মহেশ, ওঠ, দেখ পাশের ঘর থেকে কিরকম গুঙানি শব্দ আসছে। আরে শুতে দে আমাকে, তুইও শুয়ে পড়, প্রচন্ড ঘুম পাচ্ছে। আলী মহেশের কথা শুনে আর কিচ্ছু বলল না।
কিন্তু ওর ঘুম উড়ে ও এখন সজাগভাবে খাটে বসে সেই আওয়াজটা শুনতে লাগলো। পাশের ঘরে কেউ আবার অসুস্থ হয়নি তো? আমি বরঞ্চ একটু খোঁজ নিয়ে আসি। এই ভেবেই ও খাট থেকে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আর পাশের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দরজাটাকে হালকাভাবে দুটো টোকা মারল। দরজাটা কিছুক্ষণ বাদে আস্তে করে আপনা আপ খুলে গেল। আর আলী ভেতরে দৃষ্টি ফেলে দেখল যে ঘরটা অন্ধকার। হঠাৎ করে একটা পচা গন্ধ এসে ওর নাকের ভেতরে ঢুকলো। গন্ধটা নাকে লাগতেই ওর গাটা গুলিয়ে উঠল, আর ও দেওয়াল ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। কিছু সময় পশ্চাৎ ও ঘরের ভেতরে আবার ঢুকলো আর দেওয়ালে লাইটের সুইচটা খুঁজতে লাগলো। হঠাৎ ও একটা হিমের মতো ঠান্ডা হাত ওর হাতের ওপর অনুভূতি পেল। ওর পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। ওর জোর লাগিয়ে সেই হাতটাকে আলাদা করলো আর হন্তদন্ত হয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। ঘরের থেকে হঠাৎ একটা পৈশাচিক হাসির আওয়াজ ভেসে উঠল, যেটা শুনে ওর হৃৎপিণ্ড যেন শরীরের বাইরে বেরোনোর চেষ্টা করলো। যখন ও ঘুরে নিজের ঘরে ঢোকার চেষ্টা করলো, হঠাৎ করে বারান্দার সমস্ত লাইটগুলো আপনা আপ বন্ধ হয়ে গেল। আর দূরে একটা লাইটের নিচে ও একটা পৈশাচিক শরীর দেখল। আলীর মুখ থেকে আপনা আপ শয়তান শব্দ বেরিয়ে এলো। ওই পৈশাচিক শরীরটা দুটো হাত আর পা দিয়ে মাথা নিচে করে ওর দিকেই তাকিয়েছিল। ওর মাথাটা কালো চুলে ভরা ছিল। আলী এই দেখে আর্তনাদ করে নিজের ঘরে প্রবেশ করলো আর দরজাটায় কড়া লাগিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। ও মহেশকে ডেকে বলল, মহেশ ওর তাড়াতাড়ি, আমাদের পালাতে হবে এখান থেকে। মহেশ এই শুনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাটে বসলো আর আলীর দিকে তাকালো। আলী তখনও ভয়ে কাঁপছিল। ওর চোখ লাল হয়ে গেছিল আর ওর এক হাত আরেক হাতকে ডলছিল। মহেশ দেখল আলীর হাতের ওপর নখের আঘাত। মহেশ অন্ততন্ত করে আলীকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? আমাকে বিস্তারিতভাবে বল। আলী নিজের সাথে হওয়া সমস্ত ঘটনা মহেশকে বলল আর ওই পিশাচের বর্ণনা দিল। এই শুনে মহেশও ভয়ে জড়ো হয়ে গেল। হঠাৎ ওরা দুজন কারো পায়ের আওয়াজ শুনতে পারল আর এক এক করে ঘরের দরজাগুলোতে বিশাল জোরে ধাক্কা দেওয়ার আওয়াজ পেতে লাগলো। দুজনেরই ভয়ে অবস্থা খারাপ হয়ে গেল। ওরা ভয়ে শ্বাস বন্ধ করে আল্লাহ আর ভগবানের স্মরণ করতে লাগলো। আওয়াজটা আস্তে আস্তে ওদের পাশের ঘরে এলো আর পুরো পরিবেশটাই হঠাৎ করে শান্ত হয়ে গেল। দুজনেই দীর্ঘ নিঃশ্বাস ফেললো আর এক অপরের দিকে তাকালো। হঠাৎ যেন বাজের শব্দের মতো ওদের দরজাটাকে কেউ জোরে জোরে টোকা মারতে লাগলো। ওদের মনে হলো দরজাটা খুললেই দুজন আজ আর বাজবে না। ওরা ভয়ে চোখ বন্ধ করে এক অপরের হাত ধরে কাঁপতে লাগলো। কিছুক্ষণ বাদে সেই শব্দ থেমে গেল আর ওরা আবার পায়ের আওয়াজ শুনতে পারল, যেটা ওপর তলার দিকে যাচ্ছিল। ওরা দুজন নির্ণয় নিল যে এক্ষুনি এখান থেকে পালাতে হবে সেই ছায়ামূর্তির আসার আগে। ওরা দরজাটা আস্তে করে খুলে বারান্দার দুদিকের ভালো করে তাকিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের তলায় চলে গেল। ওরা নিচে গিয়ে দেখলো নিচ তলাটার চারিদিকেই অন্ধকার আর সেই রোগা প্যাটকা লোকটাও নেই ওখানে। ওরা দরজার সামনে এসে দেখলো দরজাটা ভেতর থেকে তালা দিয়ে বন্ধ। দুজনই এই দেখে আতঙ্কিত হয়ে উঠল। হঠাৎ ওরা সিঁড়ি দিয়ে কারো নিচে নামার আওয়াজ পেল। দুজনই দেওয়ালের পাশে শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ বাদে সেই পিশাচটাকে ওরা দেখলো যে ও সোজা চলে যাচ্ছে দরজার দিকে হুঙ্কার করতে করতে। যেই পিশাচটা দরজার দিকে এগিয়ে গেল, ওরা সোজা দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে রওনা হলো। এই আওয়াজ শুনে পিশাচটা ওদের পিছু নিল হুঙ্কার করতে করতে। ওরা কিছুভাবে ঘরের ভেতর ঢুকে দরজার কড়া লাগিয়ে খাটের ওপর বসে কাঁপতে লাগলো আর প্রার্থনা করতে লাগলো মনে মনে। ততক্ষণে ওদের দরজার বাইরে সেই পিশাচটা এসে জোরে জোরে দরজা ধাক্কা মারতে থাকলো। মহেশ আর আলী মনে মনে মেনে নিল যে আজ আর বেঁচে ফেরা যাবে না। কিছুক্ষণ বাদে আওয়াজটা আবার থেমে গেল।
মহেশ ফোনের দিকে তাকিয়ে দেখলো যে তখন ভোর 3:25 বেজে গেছে। ওরা সারা রাত প্রার্থনা করতে থাকলো, আর ভোরের আলো বেরোতেই ওরা দুজন দরজা খুলে চারিপাশটা ঠিক করে দেখে নিচের দিকে গেল। নিচতলার মেন গেটের সামনে দাঁড়াতেই ওরা দেখলো যে বাঁদিকে একটা ছোট দরজা আছে। ওরা দরজা খুলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে রাস্তা ধরে দৌড় দিল। কিছুক্ষণ বাদেই ওরা একটা বাজারের সামনে এসে দুজনেই অজ্ঞান হয়ে গেল। ঘন্টাখানিক বাদে যখন ওদের জ্ঞান ফিরল, ওরা দেখলো ওরা একটা গাছের নিচে শুয়ে আছে, আর ওদের ঘিরে গায়ের কয়েকজন ওদের দিকে বিভ্রান্তভাবে তাকিয়ে আছে। তাদের মধ্যে একজন বয়স্ক মানুষ ওনাদের জিজ্ঞেস করলো, তোমরা কে? হ্যাঁ, তোমাদের সাথে কি হয়েছে? ওরা দুজন কাঁপতে কাঁপতে নিজেদের সাথে হওয়া পুরো ঘটনাটা ওনাকে শোনালো। শুনে সবাই মাথা নাড়ল, আর বয়স্ক লোকটা বলল, চলো তোমাদের সাথে আমরাও যাব, গিয়ে দেখি কোন হোটেলের কথা বলছো। ওরা দুজন আমতা আমতা করে শেষমেশ সবাইকে নিয়ে সেই হোটেলের দিকে গেল, আর অবাক হয়ে গেল। ওখানে কোনো হোটেল না, একটা পুরনো ভাঙা বাড়ি ছিল, যার এখন শুধু ধ্বংসাবশেষ আছে। ওরা অচম্বিত হয়ে এক অপরকে দেখতে লাগলো। তখন বয়স্ক লোকটা বলল, এখানে 12 বছর আগে একটা হোটেল ছিল। একবার এই হোটেলের রান্নাঘরে আগুন লেগে যায়। হোটেলটা তখন পুরো অতিথিদের দিয়ে ভরা ছিল। যখন ওরা পালাতে যায়, গিয়ে দেখে সামনের গেটটা তালা দেওয়া। ওখানকার হোটেল ম্যানেজার জাফর দরজা লাগিয়ে রাতে কোথায় বেরিয়ে গেছিল, যেই কারণে সমস্ত অতিথিরা পুড়ে মারা গেছিল। কিছু মাস বাদে জাফরের আত্মরা মৃতদেহ এই হোটেলের 3 তলার একটা ঘরে পাওয়া যায়। তারপর থেকে অনেকেই রাত্রেবেলায় সামিয়া হোটেলকে খোলা দেখে। তোমাদের কপাল খুব ভালো যে তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পেরেছো। দুজনেই সব শুনে অবাক হয়ে যায়, আর সেই ভাঙাচোরা ধ্বংস অবশেষ হোটেলের দিকে তাকিয়ে থাকে, আর দেখে দূরে ওদের ব্যাগগুলো হোটেলের দরজার ঠিক বাইরে পড়ে আছে।